নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু বেশ কয়েকটা সিজন আইএসএলে খেলছে। তো আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেয়িং ইলেভেনটা কীরকম হয়েছে, সেখানে কোন কোন প্লেয়াররা কোন পজিশানে সুযোগ পেয়েছে সেগুলো আলোচনা করব। কে সেরা কোচ এবং ইস্টবেঙ্গলের এই 5টা বছরে কীরকম কি গেছে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই রকম ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো সবাই একটু সাবস্ক্রাইব করে নিও। তো প্রথমে যদি আমরা প্রথম সিজন থেকে কথা বলি, 2020-21 সিজনে ইস্টবেঙ্গল প্রথমবারের জন্য আইএসএলে আসে। আর অপরদিকে এটিকে দলের সঙ্গে মার্জার করে মোহনবাগান এটিকে মোহনবাগান নাম নিয়ে আইএসএলে আসে। তো দুই প্রধান কিন্তু প্রথমবারের জন্য আইএসএলে আসে 2020-21 সিজনে। তো সেই সিজন ইস্টবেঙ্গলের জন্য মোটেই ভালো যায়নি। 11টা দলের মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু শেষ করেছিল 9 নম্বর পজিশানে। তখন 20টা করে ম্যাচ হতো, 20 ম্যাচে ইস্টবেঙ্গল টোটাল কিন্তু 17 পয়েন্ট পেয়েছিল 2020-21 সিজনে। তো তার পরবর্তী সময় 2021-22 সিজনে ইস্টবেঙ্গলের অবস্থা আরও খারাপ হয়। ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের একদম নিচের দিকে 11 নম্বর পজিশানে সবার শেষে শেষ করে। টোটাল 20টা ম্যাচে কিন্তু মাত্র 11 পয়েন্ট ইস্টবেঙ্গল পায় এবং সেই সিজনে মাত্র একটা ম্যাচ ইস্টবেঙ্গল জিতেছিল আর 8টা ম্যাচ ড্র ছিল 2021-22 সিজনে। তো তারপর 2023-24 সিজনেও ইস্টবেঙ্গল আহামরি কিছু করতে পারেনি। সেখানেও টোটাল 20টা ম্যাচ খেলে মাত্র 19 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 9 নম্বর পজিশানে শেষ করে। তো তারপর 2023-24-এর যদি আমরা কথা বলি, 2023-24-এও ইস্টবেঙ্গলের পজিশান কিন্তু একই রকম জায়গাতে থাকে। দলের সংখ্যা বাড়লো কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচ বেশি খেললেও তারা সেই 9 নম্বর পজিশানেই থাকে। 22 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে 2023-24 সিজনটা তারা শেষ করে 9 নম্বর পজিশানে। তারপর যদি আমরা লাস্ট সিজন 2024-25 নিয়ে কথা বলি, আরও এক প্রধান মোহামেডান তারা প্রথমবারের জন্য আইএসএলে এলো। কিন্তু ইস্টবেঙ্গল 24টা ম্যাচে সর্বাধিক পয়েন্ট আইএসএলের ইতিহাসে 28 পয়েন্ট পর্যন্ত পৌঁছালেও তাদের পজিশান সেই 9। তারা 9, 10, 11 এই পজিশানগুলোর মধ্যে দিয়েই কিন্তু এই কয়েকটা বছর তারা আইএসএলে কাটিয়েছে। তো আইএসএলের তরফ থেকে কিন্তু ইস্টবেঙ্গলের এই লাস্ট 5 বছরের অভিযান এবং তাদের বেস্ট প্লেয়িং ইলেভেনটা ঘোষণা করেছে। সেই নিয়ে যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গল প্রথম 2020-21 সিজনে আইএসএলে আসার পর কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার, অনেক ভালো কোচ, রবি ফাউলারের মতন কোচ এলেও কিন্তু দলকে সফল সেভাবে করতে পারেনি। তো অনেক প্লেয়ারই লাল হলুদ জার্সি গায়ে পড়েছে কিন্তু তাদের পারফরমেন্স সেই রকম টপ লেভেলে ছিল না। তার মধ্যে যে সমস্ত প্লেয়াররা ভালো করেছে তাদের নিয়ে আইএসএলের তরফ থেকে যে বেস্ট প্লেয়িং ইলেভেনটা ঘোষণা হয়েছে, সেখানে গোলকিপার পজিশনে নেয় অবশ্যই প্রভসিমরন সিং গিল, তাকেই সুযোগ দেওয়া হয়েছে। সুব্রত পাল, অরিন্দম ভট্টাচার্য, দেবজিৎ মজুমদারের মতন বহু অভিজ্ঞ গোলকিপার ইস্টবেঙ্গলে খেলেছে কিন্তু তাদের পারফরমেন্স আহামরি কোনোদিনই ছিল না। 2021-22 সিজনে গোল্ডেন গ্লাভস জেতে কেরালা ব্লাস্টার্সের হয়ে গিল। তো তার পরবর্তী সময় 2023 সালে ইস্টবেঙ্গলে আসে। এখনও পর্যন্ত সে কিন্তু লাল হলুদ জার্সি গায়ে 13টা ম্যাচ, আইএসএলের কথা বলছি, শুধুমাত্র 13টা ম্যাচ এখনও পর্যন্ত ক্লিন শিট রাখতে পেরেছে। তো সবথেকে ভালো যদি পারফরমেন্স সেটা বলা হয় গিলেরই। তো গিল কিন্তু গোলকিপার পজিশনের জন্য রয়েছে। এছাড়া যদি আমরা একটুখানি রাইট ব্যাক প্লেয়ার হিসাবে দেখি, তো ইস্টবেঙ্গলের সাইড ব্যাক সবসময় দুর্বল। আমরা এর আগে অঙ্কিত মুখার্জি, সুমিত পাসির মতন প্লেয়ারদের দেখেছি, তারা সেরকম কিছু করতে পারেনি। তার মধ্যেই মোহাম্মদ রাকিব মোটামুটি খেলেছে, সেখানে মোহাম্মদ রাকিবকেই সবার আগে এগিয়ে রাখা যায়। 2022 সিজনে থেকে সে যোগদান করেছে, এখনও পর্যন্ত 3টে সিজন সে খেলেছে এবং টোটাল 40টা ম্যাচে খেলেছে। খেলা কিন্তু লাস্ট সিজনটা তার যথেষ্ট ভালো লেগেছে, লাস্ট সিজনে যথেষ্ট তার খেলার উন্নতি আমরা দেখেছি। এবার যদি আমরা সেন্টার ব্যাক পজিশানে নিয়ে কথা বলি, তো সেন্টার ব্যাকে অনেক ভালো প্লেয়ার খেলেছে, ড্যানিয়েল ফক্স, আদিল খানের মতন প্লেয়ার। এছাড়া আরও বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ার খেললেও ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ারদের মধ্যে হিজাজি মাহের, তার পারফরমেন্স সবথেকে ভালো এই আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গলের জন্য। জর্ডানের সেন্টার ব্যাকে হিজাজি মাহের 2023-24 সিজনে জর্ডান এলসির পরিবর্তে যোগদান করে এবং
মোটামুটি এখনও পর্যন্ত 30টা ম্যাচ খেলেছে, 9টা ক্লিন শিট রেখেছে, আইএসএলে 2টো গোল করেছে। যদিও লাস্ট সিজনে সে খুব একটা বেশি গেম টাইম পায়নি, 1123 মিনিট মাত্র মাঠে ছিল, কারণ তার সিজন আউট হয়ে গিয়েছিল। এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যদি আমরা কথা বলি, লালচংডুঙ্গা বেস্ট ইন্ডিয়ান সেন্টার ব্যাক ইস্টবেঙ্গলের জন্য 2022-23 সিজনে সে যোগদান করে। তার যথেষ্ট বডি স্ট্রাকচার ভালো, তার শক্তি ভালো, ডুয়েল জেতার ক্ষমতা রয়েছে এবং মোটামুটি ভালো পারফরমেন্স এখনও পর্যন্ত লালচংডুঙ্গা তুলে ধরতে পেরেছে। টোটাল কিন্তু লাল হলুদ জার্সি গায়ে আইএসএলের মঞ্চে 54টা ম্যাচ খেলেছে, 11টা ক্লিন শিট রাখতে সাহায্য করেছে দলকে। তো প্রথম দিকে লালচংডুঙ্গা সেন্টার ব্যাক খেলতো, লাস্ট ইয়ার আনোয়ার আলী এসে যাওয়ার ফলে কিন্তু লালচংডুঙ্গাকে সাইড ব্যাক হিসাবে খেলতে হচ্ছে, লেফট ব্যাক পজিশনে হিসাবে খেলতে হচ্ছে। সেখানেও মোটামুটি পারফরমেন্স ভালো করার চেষ্টা চালাচ্ছে লালচংডুঙ্গা। এবার যদি আমরা কথা বলি একটু লেফট ব্যাক পজিশন নিয়ে, তো লেফট ব্যাকেও কিন্তু অনেক প্লেয়াররা খেলেছে। সেখানে মান্দার রাও দেশাই, জেরির মতন প্লেয়াররা খেলেছে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার। তার মধ্যেই কিন্তু কেরালা ব্লাস্টার্স থেকে 2023-24 সিজনে ইস্টবেঙ্গলে যোগদান করেছিল নিশু কুমার। দুটো উইংয়েই খেলতে পারে, এখনও পর্যন্ত 20টা ম্যাচে 3টে ক্লিন শিট রাখতে দলকে সাহায্য করেছে, 10টা চান্স ক্রিয়েট করেছে, 17টা ড্রিবিল করেছে। তো ওভারঅল কিন্তু মোটামুটি ভালোই তার জন্য সময় গেছে এখনও পর্যন্ত। এবার যদি আমরা মাঝমাঠ নিয়ে কথা বলি, প্রথমেই ডিফেন্সিভ মিডিওর নিয়ে কথা বলতে হয়। সেখানে সবথেকে এগিয়ে যে প্লেয়ারকে রাখা উচিত বলে আইএসএল মনে করেছে সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তী। 2022 সালে সে হায়দ্রাবাদের থেকে এসে ইস্টবেঙ্গলে যোগদান করে, এখনও পর্যন্ত যথেষ্ট ভালো সে মাঝমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলেছে। যদি সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে কথা বলি, 2023 সিজনে ইস্টবেঙ্গলে যোগদান করেছে সাউল ক্রেসপো, স্প্যানিশ প্লেয়ার। তার আগে কিন্তু অ্যালেক্স লিমা বা স্টেইনম্যানের মতন প্লেয়াররাও খেলে গেছে, কিন্তু অতটা প্রভাব কেউ রাখতে পারেনি যতটা সাউল ক্রেসপো রেখেছে। টোটাল 27টা ম্যাচে 5টা গোল করা, সাথে ডিফেন্স করা এবং আক্রমণেও সাহায্য করেছে ক্রেসপো। তো তাকে কিন্তু মাঝমাঠ পজিশনে রাখা হয়েছে। এবার যদি আমরা লেফট মিডফিল্ড পজিশনের দিকে তাকাই, সেখানে নো ডাউট নাওরেম মহেশ সিং। অসাধারণ প্রতিভা নাওরেম মহেশ সিং, লাল হলুদের জার্সি গায়ে সেরা পারফরমেন্স এখনও পর্যন্ত করে যাচ্ছে। নিখুঁত বল কন্ট্রোল, ফরওয়ার্ডদের বল সুযোগ তৈরি করে দেওয়া, নিজে গোল তৈরি করা, বহুমুখী আক্রমণে সাহায্য করে আসছে নাওরেম মহেশ সিং। এবং জাতীয় দলেও সে ডাক পেয়েছিল এই ইস্টবেঙ্গলে ভালো পারফরমেন্সের জন্য। তো মহেশকে কিন্তু লেফট মিডফিল্ডারে রাখা উচিত। এবং রাইট মিডফিল্ডারে যদি আমরা কথা বলি, 2023 সালে কার্লেস কোয়াদ্রাতের অধীনে কিন্তু নজর কেড়েছিল পিভি ভিষ্ণু, তাকে ব্যবহার করা হয়। এখনও পর্যন্ত সে 4টি গোল, 3টে অ্যাসিস্ট, 15টা চান্স ক্রিয়েট করেছে। ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্ট কিন্তু রাইট মিডফিল্ডার হিসাবে রয়েছে বা রাইট উইঙ্গার হিসাবে রয়েছে পিভি ভিষ্ণু। এবার যদি আমরা ফরওয়ার্ড পজিশনের দিকে তাকাই, তো ক্লেটন সিলভাকেই কিন্তু সবথেকে সেরা প্লেয়ার বলা যেতে পারে। 2022-23 সিজনে 12টা গোল সে করেছিল এবং যে প্লেয়ার সর্বোচ্চ গোলদাতা দিয়াগো মরেসিও ছিল, তার সঙ্গে সমান স্কোর ছিল। টোটাল 3 মরশুমে কিন্তু 20টা গোল, 6টা অ্যাসিস্ট করে। তার ফ্রি কিক, তার বল পজিশান, তার গোল করার খিদে তাকে কিন্তু ইস্টবেঙ্গলের কিংবদন্তি প্লেয়ার করে তোলে। এবং তার সাথে মনে রাখতে হবে যে আরও একজন প্লেয়ার পেরোসোভিচ, যেও 2021-22 সিজনে ইস্টবেঙ্গলে যোগদান করেছিল। সেখানে 14টা টোটাল ম্যাচে 4টে গোল করেছিল, 1টি অ্যাসিস্ট করেছিল এবং 12টা চান্স ক্রিয়েট করে। এছাড়া ব্রাইট এনোবাখারে, সেও কিন্তু যথেষ্ট ভালো করেছিল, পরিশ্রমী প্লেয়ার, গোল করেছিল, চান্স অনেক ক্রিয়েট করেছিল। তাদেরও কিন্তু রাখা হচ্ছে এই দলের মধ্যে। তো যদি আমরা বেস্ট প্লেইং 11-এর দিকে তাকাই, তো তোমাদের জানিয়ে দিলাম এটাই ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং 11 এখনও পর্যন্ত আইএসএলের ইতিহাসে। এবং যদি হেড কোচ নিয়ে কথা বলা হয়, তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলে অনেক কোচেরাই এসেছিল, কিন্তু সেইভাবে কেউ সফল করে দিতে পারেনি। কিন্তু দীর্ঘ 12 বছর পর কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন করা কোচ কার্লেস কোয়াদ্রাত ইস্টবেঙ্গলের বেস্ট কোচ, এবং তার আমলে কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো করেছিল। 2024-25 মরশুমে তাকে মাঝপথেই বরখাস্ত করে দেয় এবং তার পরবর্তী সময় এখন বর্তমানে ইস্টবেঙ্গল অস্কার ব্রুজনকে নিয়ে এসেছে। তো এটাই কিন্তু ইস্টবেঙ্গলের টোটাল আইএসএলের অভিযান তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কতটা ভালো লাগলো, কোন পজিশনে কোন প্লেয়ারকে নিলে আরও তোমরা খুশি হতে, অবশ্যই তোমাদের মতামত, তোমাদের মতে বেস্ট প্লেইং 11 তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।